হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আগের দিন আমি তোমাদের কালকেই আমি তোমাদের একটা গ্রাফ করে দিয়েছিলাম, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রেজেন্ট করেছিলাম তোমাদের সামনে, যেখানে আমি এটা তোমাদের দেখিয়েছিলাম যে বিবৃতি সব থেকে বেশি এসছে রেলের পরীক্ষা। তোমরা জানো, যারা PDF কালেক্ট করো বা PDF থেকে যারা মোটামুটি প্র্যাকটিস করো তারা জানো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের বিবৃতি এবং সিদ্ধান্তের ওপর ডিফারেন্ট টাইপস করাবো। তো প্রথম যে টাইপটা রয়েছে এটা 6/12/2018 যে শিফট আছে তার প্রশ্ন, ঠিক আছে। 6/12/2018 যে শিফট আছে তার প্রশ্ন, 6/12/2018 শিফটের প্রশ্ন। তো প্রথম যে প্রশ্নটা বলেছে সেটা দেখো। প্রথম প্রশ্ন তোমাদের বলেছে যে অতিরিক্ত ওষুধের ব্যবহার শরীরের সহজাত রোগ নিরাময় পদ্ধতির ক্ষতি করে। তোমরা জানো অনেক সময় ডাক্তাররা বলেন যে বেশি অ্যান্টিবায়োটিক খাবেন না, কারণ আমাদের শরীরের যে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তাতে সেটা নষ্ট হয়, ঠিক আছে। তো সিদ্ধান্ত এটা একটা বিবৃতি, দেখো বিবৃতি বাস্তব হোক বা অবাস্তব হোক, বিবৃতিকে আমাদের মেনে নিতেই হবে, কারণ বিবৃতির ওপর বেস করি আমরা কি করব, আমরা সিদ্ধান্তকে অনুসরণ করি বা সিদ্ধান্তকে আমরা বার করি। তো আরেকটি জিনিস, বিবৃতির মধ্যে নেই এমন কোনো জিনিস কিন্তু সিদ্ধান্তে থাকলে সেটা আমরা কেটে দেবো, সেটা যতই বাস্তব হোক না কেন বা সেটা যতই সাধারণভাবে ঠিক হোক না কেন, সেটা যদি বিবৃতিতে না থাকে আমরা কিন্তু কেটে দেবো। এখানে বলছে শরীরের একটি সহজাত রোগ নিরাময় ক্ষমতা আছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে বলা আছে শরীরের সহজাত রোগ নিরাময় ক্ষমতা। তা শরীরের সহজাত রোগ নিরাময় ক্ষমতা এই কথাটা বিবৃতিতে আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে শরীরে একটি সহজাত রোগ নিরাময় ক্ষমতা আছে। তো এটা তো কারেক্টই। নেক্সট পয়েন্টটা, বর্তমান সময়ে আমরা ওষুধের ওপর অতিরিক্ত ভরসা করি এবং শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে কাজে লাগাতে দেই না। এবার দেখো এই যে আমাদের যেটা দ্বিতীয়, এটা কিন্তু এখানে পরিস্ফুট হচ্ছে না। এখানে কোথাও বলা নেই যে আমরা ওষুধের ওপর বর্তমানে আমরা ওষুধের ওপর বেশি ভরসা করছি, এটা কোথাও বলা নেই, ঠিক আছে। ধরো সাপোজ বইতে বলা হলো, একটা বইয়ের লাইন হলো যে সূর্য যদি নক্ষত্র না হয়ে সূর্য যদি নক্ষত্র না হয়ে ব্ল্যাক হোল হতো, কৃষ্ণ গহ্বর হতো, তাহলে পৃথিবীকে কি করতো, ও টেনে নিত নিজের মধ্যে, অর্থাৎ পৃথিবী সহ সমস্ত গ্রহেরই অস্তিত্ব বিলুপ্ত হতো। যদি এটা এরকম থাকতো, বা ধরো বইতে এরকম থাকলো সূর্য কৃষ্ণ গহ্বর হলে পৃথিবী সহ সমস্ত গ্রহকে টেনে নিত, তার মানে কি এটা বোঝায় যে সূর্য কৃষ্ণ গহ্বর? বোঝায় না তো। অর্থাৎ বিবৃতিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এমনটা নয়, ওটা একটা থিওরি বা একটা লাইন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অতিরিক্ত ওষুধের ব্যবহার শরীরের সহজাত নিরাময় পদ্ধতির ক্ষতি করে। তার মানে এটা নয় যে আমরা ওষুধের অতিরিক্ত ব্যবহার করছি এবং আমরা এই মুহূর্তে শরীরের নিরাময় ক্ষমতাকে কাজে লাগাচ্ছি। এটা একটা থিওরি, মানে একটা তথ্য, এটা একটা তথ্য যেটা কোথাও লেখা আছে, এটা করলে এটা হবে, কিন্তু এখন এটা হচ্ছে এমনটা কিন্তু এই লাইনটার মধ্যে বলা নেই। যেহেতু বলা নেই, আমরা এটাকে কী করবো, কেটে দেবো। ওই তোমাদের যে সূর্য এবং তোমাদের যে কৃষ্ণ গহ্বরের যে এক্সাম্পলটা দিলাম, মানে ব্ল্যাক হোলের যে এক্সাম্পলটা দিলাম, সেটা তোমাদের বললাম সূর্য যদি কৃষ্ণ গহ্বর হতো তাহলে পৃথিবী সহ সমস্ত গ্রহকে টেনে নিত। এটা একটা লাইন, তার মানে এটা নয় যে সূর্য এখন কৃষ্ণ গহ্বর এবং সে পৃথিবী সহ অন্য গ্রহকে নিজের মধ্যে টেনে নিচ্ছে। আশা করি বুঝতে পারছো, একটা লাইন লেখা আর সেটা এখন হচ্ছে, এই দুটো বলার মধ্যে পার্থক্য আছে। এই জন্য আমরা কী করবো, এখানে রাইট কোনটা হবে, শুধু সিদ্ধান্ত 1 এখানে রাইট হবে, সিদ্ধান্ত 2 কিন্তু বিবৃতি থেকে বেরোচ্ছে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটায় চলো। আচ্ছা পরেরটা, এটা কিন্তু তোমাদের ভেন ডায়াগ্রাম বেসড বিবৃতি এবং সিদ্ধান্ত। আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে বিবৃতি সিদ্ধান্তের অনেক প্রকার হয়। এখানে বলে যে সব ভিটামিন হলো প্রোটিন। ভেন ডায়াগ্রাম বেসড বিবৃতি সিদ্ধান্ত আমি তোমাদের কিন্তু করিয়েছি অলরেডি, ঠিক আছে। যারা দেখোনি তাদের বলবো নিচের ফার্স্ট কমেন্টের লিঙ্কটা ফলো করবে। সমস্ত ভিটামিন হলো প্রোটিন, তাহলে সমস্ত ভিটামিন হলো, এই হচ্ছে ভিটামিন, আর এটা পুরোটাই কী হবে, প্রোটিনের সার্কেলের মধ্যে ইনক্লুড হয়ে গেল। নেক্সট তোমাদের বলছে সব প্রোটিন হলো ফল, ঠিক আছে। সমস্ত প্রোটিনটাকে আমি কি করছি, আমি ফ্রুটের সার্কেলের মধ্যে ইনক্লুড করিয়ে দিচ্ছি। এবার কি বলছে, সিদ্ধান্ত বলছে কিছু ভিটামিন ফল নয়। দেখো পুরো ভিটামিনের যে সার্কেল, ঠিক আছে, আমি তোমার দেখিয়ে দিই। এই পুরো ভিটামিনের যে এই যে সার্কেলটা, এই সার্কেলটা পুরোটা প্রোটিনের মধ্যে আছে, আর প্রোটিন পুরোটা ফলের মধ্যে আছে, তাহলে ভিটামিনও তো ফলের মধ্যেই আছে, ফলে এটা কেটে যাচ্ছে। নেক্সট তোমাদের বলছে কিছু ফল হলো ভিটামিন। দেখতেই পাচ্ছ ফলের কিছু অংশ ভিটামিন দখল করে আছে, ফলের পুরোটা কিন্তু ভিটামিন দখল করে নেই, ভালো করে বোঝো। ফলের কিছুটা অংশ ভিটামিন দখল করে আছে, দেখতে পাচ্ছ ফল তো পুরোটাই, তার কিছুটা পার্ট ভিটামিন দখল করে আছে। তো আমরা এখানে বলতে পারি কিছু ফল ডেফিনেটলি ভিটামিন, এটা এখানে তাহলে রাইট হবে। তা রাইট কোনটা হবে, শুধুমাত্র 2 এখানে অনুসরণ করবে, 1 কিন্তু এখানে অনুসরণ করবে না।
ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট পরেরটায় চলো। পরেরটা বলছে যে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য কি ভারী জরিমানা আরোপিত করা উচিত। দেখো, এটা হচ্ছে তোমাদের তর্ক, ঠিক আছে। তর্ক মানে কি যুক্তি তর্ক, ঠিক আছে। এখানে দুটো যুক্তি বা দুটো তর্ক এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তর্ক বা যুক্তি, মনে রাখবে একে অনেক সময় যুক্তি বলেও লেখা হয়, ঠিক আছে, তর্ক বা যুক্তি। তো এখানে দুটো যুক্তি বা দুটো তর্ক ওই প্রশ্নটার সাপেক্ষে দেওয়া হচ্ছে। মনে রাখবে একই সাথে দুটো তর্কই রাইট হতে পারে, এমনটা নয় যে প্রথম তর্ক রাইট মানে পরেরটা ভুল। প্রথম তর্কের যদি বিপরীত পরেরটা হয় তাও অনেক সময় রাইট হতে পারে। কেন রাইট হয়? কারণ হচ্ছে দুটোই যদি সমভাবে যুক্তিশীল হয় বা দুটো যদি সমভাবে যুক্তিগ্রাহ্য হয় তাহলে দুটো তর্ককেই মেনে নিতে হয়, নেগেটিভ এবং পজিটিভ দুটো তর্ককেই, ঠিক আছে। সাধারণত একটা তর্ক এই বিবৃতিটাকে সাপোর্ট করে, আর আরেকটা তর্ক বিবৃতিটাকে কী করে, ডিনাই করে বা বিবৃতিটাকে অস্বীকার করে বা বিবৃতির বিরুদ্ধে যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে মনে রাখবে বক্তব্য এবং তর্কের ক্ষেত্রে কী হয়, এই ধরনের যেখানে প্রশ্ন দেওয়া হচ্ছে যে দ্রুত গাড়ি চালালে কি ভারী জরিমানা আরোপিত হওয়া উচিত, এক্ষেত্রে দু ধরনের তর্ক থাকে। একটা হচ্ছে পজিটিভ, যেটাকে আমরা হ্যাঁ বলে রিপ্রেজেন্ট করি, আর একটা হচ্ছে নেগেটিভ, যেটাকে আমরা না বলে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ সেটা এই বক্তব্যের সাপেক্ষে কথা বলে, ঠিক আছে, অ্যাসার্টিভ মানে ইনফরমেশান দেয়, আর যেটা না সেটা নেগেটিভ ইনফরমেশান দেয়। তো এখানে কি বলছে দেখো, এখানে তোমাদের বলছে যে হ্যাঁ, পরিসংখ্যান অনুযায়ী রাস্তাতে দুর্ঘটনায় মৃত্যু হওয়ার প্রথম কারণগুলির মধ্যে একটি হলো দ্রুত গতিতে গাড়ি চালানো। অর্থাৎ বলছে যে আমাদের সারা রাজ্যে বা দেশে বা আমাদের পৃথিবীতে যত মৃত্যু হয় পথ দুর্ঘটনায়, তার মধ্যে বেশিরভাগ মৃত্যু কী হয়, দ্রুত গাড়ি চালানোর ফলে হয়। তো এটা কিন্তু প্রবলভাবেই রাইট, তো এটাকে আমি রাইটে দিচ্ছি, সত্যিই কথা। ওই জন্য দ্রুত গাড়ি চালালে জরিমানা আরোপিত হওয়া উচিত। হ্যাঁ মানে বলেছে হ্যাঁ, দ্রুত গাড়ি চালালে জরিমানা আরোপিত হওয়া উচিত, কারণ পরিসংখ্যান অনুযায়ী রাস্তাতে দুর্ঘটনার মৃত্যুর প্রাথমিক কারণগুলো হচ্ছে দ্রুত গতিতে গাড়ি চালানো। তো ফার্স্টটা রাইট ডেফিনেটলি। নেক্সট হচ্ছে না, দ্রুত গতিতে গাড়ি চালানো কোনো ব্যক্তিকে শীঘ্রই তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে সাহায্য করে। দেখো, এটা ডেফিনেটলি এখানে যুক্তিগ্রাহ্য নয়। হ্যাঁ বাচকটা, ঠিক আছে, হ্যাঁ বাচকটা এখানে ডেফিনেটলি যুক্তিগ্রাহ্য নয়। হ্যাঁ বাচকটা কেন এখানে যুক্তিগ্রাহ্য নয়, তার কারণ মানুষের প্রাণ আগে, কোথাও পৌঁছনোর তাড়াহুড়োর যে গুরুত্ব সেটা পরে হয়, মানুষের প্রাণের গুরুত্ব সবথেকে আগে হয়। নিজের ইন্টারেস্টের জন্য কোথাও তাড়াতাড়ি পৌঁছতে চাইছো, তাই জন্য কাউকে এমনভাবে তুমি গাড়ি দিয়ে ধাক্কা মারলে যে সে মারা গেল, সেটা কোনোভাবেই একটা যুক্তিগ্রাহ্য যুক্তি হতে পারে না। সেই জন্য আমরা 2 নম্বরটাকে কোনোভাবেই রাখতে পারবো না, 1 নম্বরটাকে অনলি দেবো। তাহলে রাইটকে হচ্ছে শুধু তর্ক 1 প্রবল। এই প্রবল মানে কি, প্রবল মানে হচ্ছে বেশি যুক্তিগ্রাহ্য কোনটা, প্রথমটা। দ্বিতীয়টাও যুক্তিগ্রাহ্য, কিন্তু প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার কোনো যুক্তিই নেই, সেই জন্য দ্বিতীয়টা কেটে যাচ্ছে, প্রথমটা থেকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি কি বললাম, বক্তব্য এবং তর্কের ক্ষেত্রে দুটো দেওয়া থাকে, একটা হয় অ্যাসার্টিভ ফর্মে অর্থাৎ হ্যাঁবাচক ফর্মে, একটা হয় নেগেটিভ ফর্মে বা নাবাচক ফর্মে। যেটা অ্যাসার্টিভ এবং যেটা নেগেটিভ দুটোই একই সাথে যুক্তিগ্রাহ্য হতে পারে যদি দুটোই সমানভাবে প্রবল হয় বা সমানভাবে যুক্তিগ্রাহ্য হয়, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো একটাই যুক্তিগ্রাহ্য হয়, বেশিরভাগ সময় দেখা যায়, কিন্তু অনেক সময় এরকমও রেল দিয়েছে যেখানে দুটোই যুক্তিগ্রাহ্য হচ্ছে। হ্যাঁ বাচকটা বক্তব্যকে সাপোর্ট করে, না বাচকটা বক্তব্যকে অস্বীকার করে। ক্লিয়ার হলো, একদম পরিষ্কার করে বলে দিলাম। নেক্সট চলো পরেরটা কি বলছে দেখো, বলছে যে আচ্ছা, আমি তো বক্তব্যটাকে ঢেকে দিয়েছি, রিয়েলি সরি, জাস্ট ইয়েস, এই হচ্ছে তোমাদের বিবৃতি। বলছে যে ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ওপরে সরকারের মূল্য নিয়ন্ত্রণ জারি করা উচিত। অর্থাৎ প্রচুর পরিমাণ ওষুধের দাম যদি ভয়ঙ্করভাবে বেড়ে যায়, তাহলে রুগীরা প্রয়োজনে তাদের টাকা পয়সা যদি তাদের কাছে না থাকে, তাদের কাছে যদি অর্থ সেভাবে না থাকে, তারা কিন্তু সঠিক সময় সঠিক ওষুধটা তার যে বাড়ির মানুষ যে অসুস্থ থাকে কিনে দিতে পারবে না। এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি এক্ষেত্রেও কিন্তু একটু মূল্য সরকারি নিয়ন্ত্রণ করা উচিত, তার কারণ যত চিকিৎসাপত্রের ওষুধের দাম বাড়বে, যত যন্ত্রপাতির দাম বাড়বে, তত কিন্তু কী হয়, তত সেই যন্ত্রপাতি দিয়ে পাওয়ার সার্ভিসটার দামও বেড়ে যায়। ধরো একটা এক্সরে মেশিনের দাম প্রচুর বেড়ে গেল, তখন কিন্তু তুমি এক্সরে করতে গেলে তার দামও বেড়ে যাবে। তো এটাই এখানে বিবৃতিতে বলা হয়েছে, এবং বিবৃতিতে বলা হয়েছে এটা করা উচিত, অর্থাৎ আমাদের মেনে নিতে হবে, করা উচিত। কারণ বিবৃতিতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে অনেক প্রকারের বিবৃতি হয়। আগের বার তর্কতে তুমি দেখতে পাচ্ছিলে একটা প্রশ্ন চিহ্ন ছিল এবং তার এগেনস্টে দুটো তর্ক ছিল। আর এবারে কি বলা হয়েছে, এবারে বিবৃতিতে দাঁড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাপারটা সত্যি এটা ধরে নেওয়া হয়েছে, কোনো প্রশ্ন করা হচ্ছে না। এবং তোমাদের তার এগেনস্টে দুটো যুক্তি এখানে খাটানো হয়েছে, এবং দুটো যুক্তি কিন্তু হ্যাঁ বা না বলে রয়েছে। সেখানে কি বলছে দেখো,
অনেকটা আগের মতোই, কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই, আর তোমাদের আগেরবার জিজ্ঞাসা চিহ্ন ছিল, এখানেও কিন্তু জিজ্ঞাসাই করা হচ্ছে। এখানে বলছে হ্যাঁ, স্বাস্থ্যসেবায় মূল্য নিয়ন্ত্রণের পিছনে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের জন্য রোগী কল্যাণ উন্নীত করার মতো মহৎ উদ্দেশ্য অন্তর্নিহিত। মানে এটাকে সাপোর্ট করছে এবং করে বলা হচ্ছে যে হ্যাঁ, স্বাস্থ্য সেবায় কিন্তু মূল্য নিয়ন্ত্রণের পেছনে, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় যখনই কোনো মূল্য নিয়ন্ত্রণ করা হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কেন করা হয়, যাতে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ স্বাস্থ্য সেবার প্রকৃত লাভটা ওঠাতে পারে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে রোগী কল্যাণমূলক যে ব্যাপার, সেটা কিন্তু মহৎ উদ্দেশ্যে অন্তর্নিহিত হয়। কারণ স্বাস্থ্যসেবায় যে মূল্য নির্ধারণ করা হয়, সেটা এই কারণেই করা হয় যাতে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা লোকজন, তাদের মধ্যে যারা রুগী আছেন, তারা যাতে সেটা লাভ ওঠাতে পারেন। তো হ্যাঁটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে, তো আমি হ্যাঁকে রাইট এখানে দিতে পারি। নেক্সট বলছে না, এর ফলে স্বাস্থ্যসেবা সংগঠনগুলির আর্থিক ক্ষতি হবে অথবা লাভ কমে যাবে। দেখো, সবসময় মনে রাখবে, স্বাস্থ্যের মতো ব্যাপার, ঠিক আছে, স্বাস্থ্য, তারপরে অ্যাম্বুলেন্স পরিষেবা, হসপিটাল পরিষেবা, এগুলো সব স্বাস্থ্যের মধ্যে পড়ে। ওষুধের দাম কমানো বাড়ানো, জরুরি ওষুধটা সবসময় পাওয়া, তারপরে বিভিন্ন ধরনের রোগ যেমন ক্যান্সার, এই মুহূর্তে যেমন কোভিড-19, এগুলোর যে পরিষেবা, সেটাকে খুব দ্রুত দেওয়া, এগুলো সবই স্বাস্থ্যসেবার মধ্যে থাকে। এবং এক্ষেত্রে মূল প্রায়োরিটি কী দেওয়া হয়? মূল প্রায়োরিটি দেওয়া হয় যাতে যিনি আসছেন এই পরিষেবাটা পেতে, তিনি ডেফিনেটলি ইমার্জেন্সি কারণে আসছেন, তাকে যাতে সঠিক সময় সঠিক পরিষেবাটা পাওয়া যায়। এবং সমস্ত ক্ষেত্রেই সরকারের এটার উপরে নজর রাখা দরকার, এবং সরকার নজরও রাখে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যুক্তি 1টা অনেক বেশি এখানে কি জোরালো, যুক্তি 2 যেটা কিনা নেগেটিভ, সেটা কিন্তু জোরালো নয়। কারণ লাভের হার কমে যাওয়া, এটা বা আর্থিক ক্ষতি হওয়া, এগুলোকে কিন্তু, যেমন স্বাস্থ্যসেবায় তুমি যখন ছাড় দিচ্ছ, আবার স্বাস্থ্যসেবায় কিন্তু প্রচুর মানুষ ইনক্লুডেড হয়। মনে রাখবে, কোনো একটা দ্রব্য যখন কোনো মানুষ বেশি চাইছে, তখন সেই দ্রব্যের দামটা একটু কমে যায়, ঠিক আছে, যদি সেই দ্রব্যের বাজারে কি থাকে, চাহিদা অনেক বেশি থাকে এবং বাজারে যোগানও থাকে। তো তোমরা জানো বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় কী হয়, বাজারে যোগান যেমন থাকে, তেমন স্বাস্থ্য পরিষেবার চাহিদাও থাকে, আর চাহিদা থাকে বলি বাজারে যোগান থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে ক্যাটাগরি ব্যালেন্স সবসময়ের জন্য স্বাস্থ্য পরিষেবায় বজায় থাকে, ফলে আর্থিক ক্ষতি কখনোই হয় না স্বাস্থ্য পরিষেবায়, আর লাভ কখনোই কিন্তু কমে না, কারণ প্রচুর মানুষ ওইটার লাভ ওঠাতে চায়। তোমার কাছে একটা জিনিস আছে, ঠিক আছে, সেটা তোমার কাছে প্রচুর পরিমাণে আছে, আর প্রচুর পরিমাণে মানুষও তোমার কাছে আসছে, তখন তুমি দেখবে মানুষ যাতে আরও বেশি আসে, তার জন্য তুমি কী করবে, একটু মূল্যটাকে কী করবে, একটু কমিয়ে দেবে, যাতে মানুষ আরও বেশি অ্যাট্রাক্টেড হয়। এটা অর্থনীতির বেসিক থিওরি বলে। সুতরাং নেক্সট বা লাস্ট যে যুক্তিটা নেগেটিভ, সেটা এখানে কেটে যাচ্ছে, প্রথমটা কিন্তু এখানে রাইট হচ্ছে। আমি এত কথা কেন বলছি, আমি তো কোনটা ইয়েস কোনটা নো বলেই চলে যেতে পারি। এর কারণ হচ্ছে, এগুলোই তো এবারে পরীক্ষার সময় পড়বে না, এর ওপর বেস করে নতুন কিছু পড়বে, সেখানে কিন্তু এই ধরনের ভাবনা চিন্তাই তোমাকে কিন্তু উত্তর বের করে আনতে সহায়তা করবে। এখানে কী হবে, কেবলমাত্র 1 নম্বর যুক্তিটাই এখানে জোরালো, 2 নম্বর কিন্তু জোরালো নয়। মনে রাখবে, বিবৃতি এবং যুক্তির ক্ষেত্রে বাস্তব ব্যাপারটাকে কিন্তু চিন্তা করা জরুরি, এবং বিবৃতিটাকে ভালো করে অ্যানালাইজ করা কিন্তু জরুরি। নেক্সট পরেরটা কী বলছে দেখো, বলছে উন্নয়নশীল দেশগুলোতে, প্রথম কথা দেখবে যখনই বিবৃতি তোমরা পড়বে, তখন টার্মগুলোকে দাগাতে যাবে, খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, এক হচ্ছে উন্নয়নশীল দেশ, অর্থাৎ উন্নত দেশগুলোর কথা বলছে না, ঠিক আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা বলছে না, আমেরিকা, তারপরে তোমাদের যেগুলো উন্নত দেশ, ইউরোপ, এগুলোর কথা বলছে না, ব্রিটেন, ফ্রান্স, এগুলোর কথা বলছে না, ইতালি, এখানে বলছে তোমাদের উন্নয়নশীল দেশ, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, যেগুলো উন্নত হওয়ার চেষ্টা করছে, তাদের কথা বলছে। তো উন্নয়নশীল দেশগুলোর কথা বলছে। তো বিবৃতিতে যদি উন্নয়নশীল দেশের কথা থাকে, আর সিদ্ধান্তে যদি উন্নত দেশের কথা থাকে, আমাদের সেই সিদ্ধান্ত কেটে দিতে হবে, কারণ উন্নত দেশের কথা কোথাও বলছে না। নেক্সট দেখো, নেক্সট বলছে, এখানে দেশের কথা বলা হচ্ছে, কোনো একটা অঞ্চলের কথা বলা হচ্ছে না। নেক্সট হচ্ছে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার কারণে, অর্থাৎ জনসংখ্যা যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, হ্রাসপ্রাপ্ত জনসংখ্যার কথা বলা হচ্ছে না, এবং জনসংখ্যার কথাই বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ঘাটতি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ভারতের অনেক জেলায় বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক জেলায় কী হয়েছে, তোমাদের জলের ঘাটতি দেখা গেছে, ঠিক আছে, জল পাওয়া যায় না, আর জল পাওয়া গেলেও সেটা আয়রনযুক্ত জল পাওয়া যায়, আর্সেনিকযুক্ত জল পাওয়া যায়, কারণ জলস্তর কমছে। মানুষের জনসংখ্যা যত বৃদ্ধি হচ্ছে, মানুষের তত প্রাকৃতিক সম্পদের ঘাটতি কেন হয়, কারণ মানুষ প্রাকৃতিক সম্পদটা তত বেশি করে ব্যবহার করতে শুরু করে, আর যত মানুষ প্রাকৃতিক সম্পদ বেশি করে ব্যবহার করবে, তত তার ঘাটতি দেখা যাবে। একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদটা একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার মানুষই ব্যবহার করতে পারে, সেটার চাপ যদি 10 গুণ বা 15 গুণ হয়ে যায়, তখন ওই সম্পদের ঘাটতি দেখা দিতে থাকে। এখানে বলছে ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যার বৃদ্ধি হবে না। প্রথম কথা হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধি হবে কি হবে না সেটা নিয়ে বিবৃতিতে কিছু বলা নেই, ঠিক আছে। এখানে বলা হয়েছে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের ঘাটতি হচ্ছে। যদি বলতো প্রাকৃতিক
সম্পদের ঘাটতি আরও বাড়বে, তাহলে আমরা রাইট দিতে পারতাম। এটা এখানে কেটে গেল। নেক্সট বলছে উন্নয়নশীল দেশগুলোর সরকারের পক্ষে মানুষকে সমুচিত জীবনের মান প্রদান করা বেশ কঠিন হয়ে যাবে। এটা কিন্তু রাইট। এটা কেন রাইট? তার কারণ হচ্ছে এখানে উন্নয়নশীল দেশ মানে কি, এখানে গভর্নমেন্ট, তার অর্থনৈতিক পরিষেবা, এগুলো সব কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে উন্নয়নশীল কথার মধ্যে। সুতরাং সরকার যে টার্মটা এখানে আনা হয়েছে সেটা এখানে রেলিভেন্ট বা প্রাসঙ্গিক। নেক্সট বলা হয়েছে মানুষকে সমুচিত মান প্রদান করা বেশ কঠিন হয়ে যাবে এই কারণে, কারণ যখনই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমি যেটা বললাম, তোমার কাছে 10টা টাকা আছে, সেই 10টা টাকায় তোমার পেট ভরতে পারে, কিন্তু যদি সেই 10টা টাকার তোমার পেট তো ভরবে, কিন্তু সেখানে যদি আরও 10 জন লোক চলে আসে, তাহলে বলো তোমাদের প্রত্যেকের কাছে 1 টাকা করে থাকছে। অর্থাৎ 10 টাকায় আগে যেটা সবার পেট ভরা সম্ভব নয়, তোমার পেটই খালি ভরতো, অর্থাৎ তোমার জীবনের মান উন্নত ছিল। এখন সেটাই যদি 1 টাকা করে সবার মধ্যে বণ্টিত হয়ে যায়, তাহলে তুমি 1 টাকা পাচ্ছ, তোমার পাশে একজন সেও 1 টাকা পাচ্ছে, তাহলে 10 টাকায় যে জীবনের মান সম্ভব ছিল সেটা কি 1 টাকায় সম্ভব নয়। ঠিক আছে? তো বুঝতে পারছো যে এতটা সম্পদ প্রথমে একজন ব্যবহার করছিল, এবার এতটা সম্পদ যদি 100 জন ব্যবহার করে, তাহলে সেম এই 10 টাকার মতো এটাও কী হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ এতটা সম্পদ যখন একজন ব্যবহার করছিল, তার যে মান ছিল জীবনের, সে মান কমে আসবে যখন সেটা ডিভাইড হয়ে যাবে 100 জনের মধ্যে। অর্থাৎ কী হয়েছে, জীবনের মান দেওয়াটা খুব চাপের হয়ে যাবে গভর্নমেন্টের পক্ষে। তো এখানে কিন্তু 2 নম্বরটা রাইট হচ্ছে। তো কী হবে, শুধুমাত্র সিদ্ধান্ত 2ই এখানে অনুসরণ হবে। নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, পরেরটা কী বলছে দেখো, এখানে তোমাদের কী বলেছে, আমরা সবাই জানি যে জল 3ভাবে বিদ্যমান থাকতে পারে। তো কীভাবে বিদ্যমান থাকতে পারে? কঠিন বরফ হিসেবে থাকতে পারে। ওকে, ডেফিনেটলি জলের কঠিন রূপ হচ্ছে বরফ, অবশ্যই এটা সত্যি। পেট্রোল হিসাবে তরল থাকতে পারে, পেট্রোল হিসেবে জল কোনোদিন থাকতে পারে না। নেক্সট হচ্ছে O2 হিসাবে থাকতে পারে, O2 হিসাবে জল কখনোই থাকতে পারে না। এখানে কী হবে, কঠিন হিসাবে জল কিন্তু থাকতে পারে। তাই অ্যান্সার এখানে কী হবে, শুধুমাত্র A সত্য, B এবং C মিথ্যা। তোমরা দেখলে এই একটা শিফটে 6টা বিবৃতি সিদ্ধান্ত পড়ে যায়। 6, আমরা এখনও পর্যন্ত সেই 6ই ডিসেম্বরেরই এখানে শিফট আলোচনা করছি, আর সেখানে 6খানা বিবৃতি সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমরা করিয়ে ফেলেছি। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যে কতগুলো বিবৃতি সিদ্ধান্ত পড়ছে, সুতরাং বিবৃতি সিদ্ধান্ত কিন্তু ভালো করে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। নেক্সট পয়েন্টটা চলো। বলছে বস্তু A কিউ এর থেকে বড়। তো বস্তু A হচ্ছে কিউ এর থেকে বড়। নেক্সট বলছে হচ্ছে বস্তু C হলো S এর থেকে বড়। এটা 1 নম্বরে বলছে, এটা 2 নম্বরে বলছে। কি বলছে, বস্তু C হচ্ছে S এর থেকে বড়। তোমাদের বলছে বস্তু S কিউ এর থেকে ছোট। দেখো S আর কিউ এর মধ্যে নো রিলেশন, কোনো রিলেশন কাজ করছে না, তো এটা কী হবে, মিথ্যে হয়ে যাবে। তো ন্যাচারালি এটা কী হবে, মিথ্যে হবে। ক্লিয়ার হচ্ছে? দেখো সুন্দর 7খানা কিন্তু বিবৃতি সিদ্ধান্ত আমরা পেলাম। নেক্সট পয়েন্টটা চলো। নেক্সট এটা হচ্ছে তোমাদের 8-10-এর যে শিফট হয়েছে, 8-10 সেই শিফটের প্রশ্ন আমি করাচ্ছি। আগের শিফটে টোটাল 7টা বিবৃতি সিদ্ধান্ত আমরা পেয়েছি। ঠিক আছে? তো যেটা আমি বলেছিলাম বিবৃতি সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে 4টে, কোনো ক্ষেত্রে 5টারও বেশি থাকছে আগের শিফটে, কিন্তু তার প্রমাণ। ঠিক আছে? তো আমি অ্যানালিসিস করি কিন্তু তোমাদের যে কোনো কথা বলি। এবার এখানে কি বলা রয়েছে দেখো, এই বিবৃতি সিদ্ধান্তের অপশানটা ভুল ছিল বলে এখানে নিচে উত্তর দেওয়া হয়নি। এখানে লেখা রয়েছে নোট ফর দিস কোশ্চেন ডিসক্রিপেন্সি হ্যাজ বিন ফাউন্ড, এরকম লেখা আছে। অর্থাৎ এখানে একটা গন্ডগোল আছে। কী গন্ডগোল আছে সেটা তোমাদের বলেছে, কীভাবে বুঝবে গন্ডগোল থাকলে এভাবে। দেখো বলছে A B এর কোন দিকে মুখ করে আছে। ঠিক আছে? তো আমাদের দুটো বিবৃতি দেওয়া হয়েছে, ডিরেকশন টেস্টের উপর বিবৃতি দেওয়া হয়েছে। বলা রয়েছে C B এর পূর্ব দিকে আছে। তার মানে সিকে যদি এখানে রাখো বা C B এর পূর্ব দিকে, তাহলে বিকে যদি তুমি এখানে রাখো, সি কোন দিকে যাবে, সি হবে তার পূর্ব দিকে। ঠিক আছে? এদিকে যাবে সি, জাস্ট এ মিনিট, এদিকে যাবে সি। নেক্সট কী বলছে, নেক্সট বলছে ডি সি এর দক্ষিণে আছে, তার মানে ডি নিচের দিকে যাবে। দক্ষিণ দিক হচ্ছে নিচের দিক। আমরা যদি এখানে দিক করি, তোমরা তো জানো এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে তোমাদের সাউথ। ঠিক আছে? সেই অনুযায়ী হচ্ছে। নেক্সট বলছে কি এ ডি এর পশ্চিমে আছে। এবার দেখো এর অবস্থান বি এর ঠিক নিচে হতে পারে, ডি এর পশ্চিমে মানে এই যাবে। এর অবস্থান তো এখানেও হতে পারে, আবার এর অবস্থান তো এখানেও হতে পারে। ঠিক আছে? যদি এ বি এর ঠিক নিচে যায় তাহলে হবে এ বি এর সাউথে আছে, আর যদি এ বি এর এই দিকে যায় তাহলে কী হবে, তাহলে হবে এ বি এর সাউথ ওয়েস্টে আছে। আর যদি এ এরকম জায়গায় অবস্থান করে তাহলে কী হবে, এ বি এর সাউথ ইস্টে আছে। অতএব এখানে এর 3টে পজিশান সম্ভব এবং সেই অনুযায়ী বি এর সাপেক্ষে এর 3টে অবস্থানও সম্ভব। ফলে এক দাগ থেকে উত্তর দেওয়া যাচ্ছে না। নেক্সট 2 নম্বর দাগ থেকে দেখি। 2 নম্বর দাগের যদি আমি কাইটটা চেঞ্জ করে নিই, বলছে যে সি এর উত্তর দিকে, তাহলে সি হচ্ছে এইখানে আছে, এ হচ্ছে এখানে আছে, কারণ সি এর উত্তর দিকে আছে। একটু নিচের দিকে করে দিই, সি এর উত্তর দিকে এখানে আছে। ঠিক আছে? এই যে উত্তর দিকে আছে। নেক্সট কী বলছে, নেক্সট তোমাদের বলছে যে বি সি এর দক্ষিণ অবস্থা। এবার দেখো বি
সি আর এর মাঝখানে এখানে অবস্থিত হতে পারে, আবার বি একে টপকে গিয়ে এখানে অবস্থিত হতে পারে। তাহলে এই দুটো সাপেক্ষে বি এর অবস্থান দুরকম হচ্ছে। এখানে বলা রয়েছে বি সি এর দক্ষিণে, তা বি সি এর দক্ষিণে মানে এর ওপরেও থাকতে পারে, আর বি সি এর দক্ষিণে মানে এর নিচের দিকেও থাকতে পারে, একে টপকে নিচের দিকেও থাকতে পারে। বি এর অবস্থান এক্ষেত্রে দুরকম হচ্ছে মানে বি এর সাপেক্ষে এর অবস্থানও দুরকম হবে, ফলে এখান দিয়েও পারফেক্ট অ্যান্সার বার করা সম্ভব না। এখানে উত্তর হওয়া উচিত ছিল এ এবং 1 এবং 2 কোনোটাই, উভয়ই যথেষ্ট নয়। এখানে এই একা টার্মটা দেওয়ার ফলেই এই প্রশ্নের যে উত্তর তাতে বিভ্রান্তি দেখা দিয়েছে। একা যথেষ্ট নয় মানে এ একা যথেষ্ট নয় মানে, ঠিক আছে, হয় এর সঙ্গে 2কে নিতে হচ্ছে অথবা 2-এর সঙ্গে 1কে নিতে হচ্ছে, ঠিক আছে। 1 এবং 2 একা যথেষ্ট নয় মানে কি, দুটোকে মিলে যথেষ্ট, এইটা অ্যান্সার। এখানে এটার উল্টো এইটা বাংলা হয়, ঠিক আছে। সুতরাং এই জায়গায় ওই একা টার্মটা দিয়েই গণ্ডগোলটা করেছে। এটা যদি এখানে বলতো 1 এবং 2 উভয়ই যথেষ্ট নয়, তাহলে এখানে অ্যান্সার হতো। উত্তর এটাই হবে 1 এবং 2 উভয় যথেষ্ট নয়, অর্থাৎ আরও কিছু ইনফরমেশন এখানে থাকার প্রয়োজন ছিল, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, পরেরটা বলেছে সকল সূঁচগুলি হলো আসলে পিন। তো সূঁচকে আমি এস বলেই লিখছি, চলো। এই সূঁচ কি হলো পিন। নেক্সট কি বলেছে, সকল পিনগুলি হলো আসলে চিঠি। তো চিঠিকে আমি সি বলে উল্লেখ করছি, ঠিক আছে, এই তোমাদের এসছে। এবার কি বলছে, সকল সূঁচগুলি হলো আসলে চিঠি। ডেফিনেটলি সূঁচ পুরোটাই চিঠির মধ্যে আছে, এই পুরো সার্কেলটাই সূঁচের সার্কেল, এটা পুরোটাই চিঠি মানে সি এর সার্কেলের মধ্যে আছে, ফলে এটা রাইট। নেক্সট হচ্ছে কিছু কিছু পিন আসলে সূঁচ। দেখো, পিনের কিছুটাই অংশ সূঁচের মধ্যে আছে। আমি যদি পিনকে দাগাই তাহলে এই পুরো রেড যেটা হবে সেটা পুরোটা পিন হবে, কিন্তু পিনের কিছুটাই অংশ দেখতে পাচ্ছ সূঁচের মধ্যে আছে, পুরো অংশটা নেই। কিছুটা, এই যে আমি বোল্ড করে দিচ্ছি যে কালো সার্কেলটা, এটাই সূঁচের সার্কেল। তো কিছুটাই অংশ, পিনের কিছুটা অংশ সূঁচের মধ্যে আছে, ওই জন্য আমরা বলতে পারি কিছু কিছু পিন আসলে সূঁচ। এখানে দুটোই এখানে কী হচ্ছে, কারেক্ট হচ্ছে। তো আমরা কী বলবো, 1 এবং 2 উভয়ই অনুসরণ করছে, ঠিক আছে। এর বেসিক আমি তোমাদের করিয়ে দিয়েছি। আমি আবারও বলবো, কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে 3টে লিঙ্ক আছে, 3টে লিঙ্কে ফলো করো, ঠিক আছে। ফার্স্ট কমেন্টটা ফলো করবে। নেক্সট চলো পরেরটায়। পরের প্রশ্ন বলেছে স্কুলে কেজি ওয়ান একটা ক্লাস হয়, কেজি ওয়ানে ভর্তির আবেদন ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রচুর আবেদন খারিজ করতেও হয়েছে, যে কারণে বাবা মায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য পদক্ষেপ কী নেওয়া যেতে পারে? বাছাই করার বিচার্য বিষয়গুলি স্পষ্টভাবে নির্দেশ করা উচিত, অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে আমি একজন স্টুডেন্টকে বাছবো, ঠিক আছে। সে চটপটে কিনা, সে কেজি ওয়ানের আগে কী কী শিখেছে সেগুলো সে ঠিকঠাক করে শিখেছে কিনা, অর্থাৎ কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বাছাই করার সময়, ঠিক আছে। প্রচুর পরিমাণে যদি তুমি ওপেন টু অল করে দাও যে আসুন আমরা ভর্তি নেব, তাহলে তো প্রচুর হবে। সুতরাং তোমরা যদি পদক্ষেপগুলোকে বা তোমরা যদি কন্ডিশনগুলোকে, শর্তগুলোকে নির্দিষ্ট করে দাও যে এই শর্ত হতে হবে, 1 আমরা একটা পরীক্ষা নেবো, সেই পরীক্ষায় যদি এত মার্কস পাই তাহলে আমরা কেজি ওয়ানে ভর্তি করব। 2 বাবা মাকে শিক্ষিত হতে হবে। 3 এগুলো কিন্তু খুব প্রয়োজন। 3 হচ্ছে এত টাকা তোমাকে ডোনেশন দিতে হবে। এরকম কিছু কিছু ব্যাপার থাকে বেসরকারি স্কুলগুলোকে বা যে কোনো স্কুলে কেজি ওয়ানে ভর্তির ক্ষেত্রে, ঠিক, এখানে সরকারি স্কুল তো বলেনি। সুতরাং কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো তোমাকে রাখতে হবে। সেই রাখলে কিন্তু এই আবেদন প্রচুর পরিমাণে হবে না, তার ফলে কী হবে, কম আবেদনের মধ্যে তোমাকে স্টুডেন্টদেরকে বাঁচতেও সুবিধা হবে, ফলে খারিজও কম করতে হবে। সুতরাং বাছাই করার জন্য বিচার্য বিষয়গুলি কীভাবে হবে, অর্থাৎ কী কী কন্ডিশনে আমি একজন স্টুডেন্টকে সিলেক্ট করব, সেই সিলেক্টিভ মেথডগুলো বা প্রসেসগুলো বা কন্ডিশনগুলোকে আমাকে নির্দিষ্ট করে দেওয়া উচিত, ফলে এটা রাইট হচ্ছে। নেক্সট বলছে সকল শিক্ষার্থীকে সঙ্গে রাখতে স্কুলের সান্ধ্য বিভাগ বা নতুন শাখা খোলা উচিত। অবশ্যই যদি তুমি ওপেন টু অল করো তাহলে তোমাকে কী করতে হবে, বিদ্যালয়ে টিচার বাড়াতে হবে। আর টিচার বাড়ানোর কথা বলেন, এখানে বলেছে বিদ্যালয়ে রুম বাড়াতে হবে এবং আরেকটা নতুন বিভাগ খুলতে হবে। মর্নিংয়ে না হলে সন্ধ্যেবেলা ক্লাস করাতে হবে। ধরো তোমার ক্যাপাসিটি হচ্ছে স্কুলে এখন 100 জন, তুমি ফর্ম পেয়েছো 2000 জন, তাহলে বাকি যে মানুষ, বা ধরো 200 জনই তুমি ফর্ম পেয়েছো, ঠিক আছে, তুমি ফর্ম পেয়েছো 200 জনের, ক্যাপাসিটি তোমার 100 জন, বাকি 100 জনের জন্য তুমি কী করলে, তুমি ইভিনিংয়ে একটা ডিভিশন খুলে দিলে, যেখানে ইভিনিংয়ে একটা ক্লাস হচ্ছে বা নতুন একটা শাখা তুমি খুললে বিদ্যালয়ের, ঠিক আছে। তো দুটোই পদক্ষেপ এখানে নেওয়া যেতে পারে। ওই জন্য আমরা বলতে পারি যে 1 এবং 2 উভয় কিন্তু অনুসরণ করছো, ঠিক আছে। 1 এবং 2 উভয় কিন্তু এখানে অনুসরণ করছে, দুটোই এখানে হতে পারে। তো এইটা অন্য ধরনের বিবৃতি ছিল। এখানে তোমাদের বলা হয়েছিল যে এই সমস্যাকে ট্যাকেল করার জন্য কী কী পদ্ধতি নেওয়া যেতে পারে বা কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো দুটোই এখানে অনুসরণ করা যেতে পারে। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, অনেকক্ষণ পরে পেলাম, আমি আশা করছিলাম যে পাবো। বিবৃতি এবং অনুমান, অর্থাৎ অ্যাজাম্পশান, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশান,
অ্যাজাম্পশান আর কনক্লুশন একটু আলাদা। কনক্লুশনে কী হয়, যা বিবৃতিতে থাকে তার বাইরে গেলে অনুমানে মানে কনক্লুশনে সেই কনক্লুশন কেটে যায়, ঠিক আছে। অ্যাজাম্পশানের ক্ষেত্রে সেটা হয় না। অ্যাজাম্পশানের ক্ষেত্রে কী হয়, যিনি কথাটা বলছেন সাধারণত অনুমানমূলক যে বিবৃতি বা অনুমানমূলক যে প্রশ্ন, বিবৃতি এবং অনুমানমূলক যে প্রশ্ন, তাতে কী হয়, একটা ন্যারেশন দেওয়া থাকে, মানে একটা উক্তি দেওয়া থাকে। কেউ কথাটা বলছে, সে কী ভেবে কথাটা বলছে সেটাই হচ্ছে অনুমানের, সেই অনুমানটাই সঠিক হয়। কী ভাবছে সে, সেটা যে অনুমানের মধ্যে থাকবে সেটাই সঠিক হবে। যেমন ধরো বললাম ভীষণ গরম, পাখাটা চালাও, তার মানে কি আমার গরম লাগছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে তোমাদের বলছে অনিতা তার মাকে বলছে এক বাটি ঘন স্যুপ দেখিয়ে কি বলছে, প্লিজ ফ্যানটা চালাও, স্যুপটা খুব গরম। তার মানে কি, তার মানে ফ্যান চলতে থাকলে গরম জিনিস ঠান্ডা হয়, এটা অনিতা জানে, ফলে এটা রাইট। আমি তাদের এখানে অপশানগুলো এখানে কেটে দিইনি, রিয়েলি অনিতা গরম স্যুপ খেতে পছন্দ করে। দেখো, অনিতা যদি গরম স্যুপ খেতে পছন্দ করতো তাহলে সে ফ্যানটা চালাতে বলতো না। স্যুপটা গরম বলি তো সে ফ্যানটা চালাতে বলছে যাতে স্যুপটা ঠান্ডা হয়, অর্থাৎ গরম স্যুপ খেতে পছন্দ করে, এটা তো কেটে যাচ্ছে। ফলে এখানে অনুমান 1 এখানে রাইট হচ্ছে, ঠিক আছে। এখানে আমি অপশানটা ঢেকে রাখিনি, চলো নেক্সট বার অপশান ঢেকে রাখবো। পরের প্রশ্ন, বিবৃতি, ভারতের বেশিরভাগ হাসপাতালই আন্তর্জাতিক সুরক্ষা মান অনুসরণ করে না। তার মানে এখানে সুরক্ষা মানগুলো কিন্তু অনুসরণ করা যায়, তারা করছে না, ঠিক আছে। এখানে বলছে আন্তর্জাতিক সুরক্ষা মান অনুসরণ করে না। আন্তর্জাতিক সুরক্ষা মান মানে কি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা হসপিটালকে চালাতে গেলে, তাকে স্যানিটাইজ করতে গেলে, ঠিক আছে, বেডের মধ্যে দূরত্ব কতটা, সেখানে প্রাণী ঢুকবে কি ঢুকবে না, কুকুর বিড়াল ইত্যাদি, এবং কতটা ক্লিন রাখতে হবে, জরুরি পরিষেবা কতটা পাবে, তার জন্য একটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, সেটা ভারতের বেশিরভাগ হাসপাতালই কিন্তু ফলো করা হয় না। এবার বলছে যে মানে এটা সার্টেন যে ফলো করা হয় না, নিশ্চিত, বিবৃতি বলে দিয়েছে। অনুমান কী হতে পারে এর থেকে, আন্তর্জাতিক আদর্শ মানগুলি হলো শ্রেষ্ঠ এবং অনুসরণ করার জন্য শক্ত। দেখো, প্রথম কথা, এই যে জায়গায় বলেছে শক্ত, এটা কিন্তু রং, ঠিক আছে। কারণ আন্তর্জাতিক কোনো জিনিস যখন কোনো বেসিক পরিষেবার জন্য ব্যবহার করা হচ্ছে, অনুমানে কিন্তু বাস্তবতাকে কাজ লাগাতে হয়, ঠিক আছে। কোনো ধরো তুমি বলছো যে এটা তুমি ফলো করো, বা অ্যাকচুয়ালি তুমি কোনো ব্যক্তি হিসেবে বললে হয়তো সেটা টাফ হতে পারে, কিন্তু গভর্নমেন্ট যখন কোনো পলিসিকে ফলো করতে বলছে জনগণকে, বা কোনো ইন্টারন্যাশনালি কোনো বড় অর্গানাইজেশন যখন পৃথিবীর সমস্ত হসপিটালগুলোকে এটাকে ফলো করতে বলছে, তার মানে সেই রুলস অ্যান্ড রেগুলেশন খুব শক্ত হয় না। হয় কি, সেটা হচ্ছে সচেতনতার অভাব থাকে এবং ওইটাকে ফলো করার ইচ্ছার অভাব থাকে, যার ফলে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ফলো করা হয় না। তো এখানে যে শক্ত, এটা কিন্তু রং, কারণ শক্ত হলে অনুসরণ করার জন্য বলা হতো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে, ভারতীয় হাসপাতাল ব্যবস্থাপনায় সুরক্ষা কোনো গুরুতর বিষয় নয়। দেখো, এটা একটা কারণ হতে পারে। আমি একটু আগেই বললাম যে তুমি যেটার উপর গুরুত্ব দেবে সেটাকেই তুমি পালন করতে চাইবে, ভালো করে বোঝো, তুমি যেটার ওপর গুরুত্ব দেবে সেটাকে তুমি পালন করতে চাইবে, তাই না, সেটাকে তুমি পালন করতে চাইবে। তো যেটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, উদাসীন থাকছো যেটার ওপর, তার মানে সেটা তোমার কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে, এটা কিন্তু তোমার কাছে রাইট, ওই জন্য, ঠিক আছে, এই অনুমানটা কিন্তু তোমার কাছে রাইট হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে? তো গুরুতর বিষয় নয় বলেই কিন্তু সেটা মানা হচ্ছে না, ঠিক আছে। এখানে কী হচ্ছে, শুধুমাত্র অনুমান 2 এখানে কারেক্ট হচ্ছে। আচ্ছা, নেক্সট পরেরটা চলো। পরেরটা বলেছে, পুর নিগমের জলের মিটার কি স্থাপন করা উচিত এবং মাসুল কি মাসুক ভিত্তিতে নেওয়া উচিত, অর্থাৎ কোন পরিবার কতটা জল ব্যবহার করছে, অতিরিক্ত জল ব্যবহার করলে প্রাকৃতিক সম্পদ বেশি নষ্ট হবে, সেই জন্য কি জলের মিটার স্থাপন করা উচিত, আর মাসুল কি মাসিক ভিত্তিতে হওয়া উচিত। মাসুল মানে কি, অর্থাৎ কেউ যদি বেশি জল ব্যবহার করে তাহলে সেটা কি তোমার মাসিক ভিত্তিতে তার একটা চার্জ আসা উচিত, এটা জিজ্ঞেস করেছে। এখানে বলছে হ্যাঁ, তাহলে সর্বসাধারণ বিবেচনা করে জল ব্যবহার করবে, ঠিক আছে। নেক্সট কী বলছে, এটা অবশ্যই যদি মিটার্স থাকে এবং যদি মাসুল যদি মাসিক ভিত্তিতে হয়, তাহলে সর্বসাধারণ কী করবে, জল ব্যবহার করার সময় বিবেচনা মানে ইউজ করবে বা কনসিডারেশন ইউজ করবে। মানে কি, অর্থাৎ বেশি জল আমি ইউজ করবো না, অনেকক্ষণ ধরে আমি চান করবো না, আমার পরিমিত যেটুকু দরকার আমি সেটুকু ব্যবহার করব। নেক্সট বলছে না, এটা অনৈতিক, জল হলো প্রাকৃতিক সম্পদ, সর্বসাধারণকে বিনামূল্যে মৌলিক জিনিসের ব্যবহার করতে দেওয়া উচিত। তোমাদের মনে রাখতে হবে যে জল প্রাকৃতিক সম্পদ হলেও জল কিন্তু বর্তমানে কমে যাচ্ছে। বিবৃতি এবং যুক্তির ক্ষেত্রে তোমরা কিন্তু বাস্তবতা বা রিয়েলিস্টিক যে ফ্যাক্টগুলো আছে সেটাকে ইউজ করবে, ঠিক আছে। কারণ এখানে তোমাকে বিচারই করতে বলছে, এই যে ব্যাপারটা, এটা কোনো বিবৃতি নয়, এটা হচ্ছে তোমাদের প্রশ্নমূলক বিবৃতির ক্ষেত্রে বাস্তবতা বা রিয়েলিটিকে তোমাকে কী করতে হবে, মেনেই কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা অনেক বেশি কারেক্ট, দ্বিতীয়টা কিন্তু কারেক্ট হচ্ছে না। এখানে কী হবে, শুধুমাত্র 1 এখানে যুক্তিশীল, সেকেন্ডটা কিন্তু যুক্তিশীল নয়। ক্লিয়ার হচ্ছে?
আচ্ছা নেক্সট চলো পরেরটায়। বলছে যে সব সোনাই হচ্ছে গহনা, তো সোনা হচ্ছে এস লিখলাম, তাকে আমি গহনা সার্কেলের মধ্যে ইনক্লুড করলাম। নেক্সট কী বলছে, সমস্ত গহনাই চকচক করে, তাহলে গহনা চকচক করে, চকচকের সার্কেল হচ্ছে সি। ঠিক আছে, সোনা হচ্ছে সোনাকে আমি দিয়েছি এস, গহনাকে দিয়েছি আমি হচ্ছে তোমার জি, আর চকচকে দিয়েছি আমি হচ্ছে সি। এই হচ্ছে সার্কেল। এবার তুমি দেখো সোনার সার্কেল কোনটা, এটা হচ্ছে তোমার সোনার সার্কেল। এবার কি বলছে, সব সোনাই চকচক করে, দেখো সি সার্কেলের মধ্যে পুরো সোনার সার্কেলটাই রয়েছে, ফলে এটা রাইট হচ্ছে। নেক্সট বলছে সমস্ত চকচকে সোনা হয়, এটা কিন্তু রং হচ্ছে। কেন রং হচ্ছে, কারণ দেখো আমি যখনই চকচকের সার্কেল দেখছি, আমি দেখছি সবুজ পুরোটাই হচ্ছে চকচকের সার্কেল, তার মধ্যে রয়েছে জি, আর তার মধ্যে রয়েছে এস, তার মধ্যে রয়েছে এস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এস হচ্ছে সি এর একটা পার্ট দখল করে আছে, পুরো পার্টটা দখল করে নেই। এস যেটাকে আমি বোল্ড করে দিচ্ছি সেটা একটা ছোট্ট পার্ট সি এর দখল করে আছে। তাহলে কিছু সি অর্থাৎ কিছু চকচকে সোনা বটে হয়, কিন্তু সব সি বা সব চকচকে কিন্তু সোনা হয় না, তাহলে এখানে এটা রং হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী বলবো, একা উপসংহার 1 এখানে কারেক্ট। নেক্সট পয়েন্টটা চলো। বলেছে কম্প্রেসিবিলিটি এবং আকার এই দুটোর মধ্যে কোনটা ঠিক সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, এটা বিবৃতি। কম্প্রেসিবিলিটি মানে কি আমি সেটা বলে দিই তোমাদের ছোট্ট করে। যেমন গ্যাসকে কী করা যায়, একই আয়তনের গ্যাসকে চেপে ছোট করে ছোট আকারের পরিণত করা যায়, মানে তার ঘনত্ব বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে আসে। ঠিক আছে, চাপ বাড়ালে কী হয়, আয়তন কমে আসে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি। এটাই বলা রয়েছে, দেখো একটি পদার্থের একটি বৈশিষ্ট্য, কম্প্রেসিবিলিটি পদার্থের একটা বৈশিষ্ট্য, বিশেষ করে গ্যাসের বৈশিষ্ট্য, যেখানে উচ্চ চাপে অর্থাৎ চাপ বাড়ালে আয়তনের পরিমাণ হ্রাস করার অনুমোদন করে। অর্থাৎ যা কী করে, চাপ যদি তুমি বাড়িয়ে দাও তাহলে আয়তন কী হবে, গ্যাসের কমে যাবে। বেশি পরিমাণ গ্যাসকে অল্প আয়তনে কিন্তু চাপ বাড়িয়ে রাখা যায়, এবং এটা গ্যাসের একটা বৈশিষ্ট্য। এটা ডেফিনেটলি কারেক্ট, কম্প্রেসিবিলিটি ঠিকঠাকই, সংজ্ঞা ঠিকঠাক দেওয়া আছে। নেক্সট বলা হচ্ছে আকার, এটি পদার্থের একটা বৈশিষ্ট্য যা সহজে প্রবাহিত এবং বহিরাগত বলের অধীনে তার আকৃতি পরিবর্তন করার অনুমোদন করে। দেখো আকারকে নির্দিষ্ট আকার বলা হয়, আকার মানে যা নির্দিষ্ট, ফলে যা প্রবাহিত হয় তার আকার তো নির্দিষ্ট নয়। গ্যাস এবং তরল উভয়ের আকারই কিন্তু নির্দিষ্ট নয়, ফলে এটা কিন্তু তোমাদের কেটে যাচ্ছে। এখানে কী হবে তাহলে, শুধুমাত্র এ এখানে কারেক্ট, বিবৃতি এ কারেক্ট, বিবৃতি বি কারেক্ট নয়। ওকে, এইটা রাইট অ্যান্সার। পরেরটাই চলো, এটা ফিজিক্সের উপরে বিবৃতি এবং কনক্লুশন তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা পরেরটা দেখো, বলেছে অমিত শিক্ষার্থীদের কঠিন গাণিতিক সমস্যাও সহজ করে বুঝিয়ে দিতে পারে। অনুমান বলছে বিবৃতি এবং অ্যাজাম্পশান দিয়েছে। অনুমান কি বলছে, অমিত গণিত পছন্দ করে। প্রথম কথা দেখো, অমিত যদি গণিত পছন্দ না করতো তাহলে গণিতের সমস্যা সঠিক করে বোঝাতো কী করতে। গণিত হচ্ছে এমন একটা বিষয় যাকে তোমাকে প্র্যাকটিস এবং পছন্দ দুটোই করতে হবে। শুধু যদি প্র্যাকটিস করো, পছন্দ যদি না করো, তাহলে কিন্তু তুমি গণিত পারবে না, এটা বেসিক জিনিস। তো এখানে তুমি বুঝতেই পারছো যে এই লাইনটার মধ্যে এটা বলাই রয়েছে যে অমিত কিন্তু গণিত পছন্দও করে, এটা রাইট হলো। নেক্সট হচ্ছে অমিত পদার্থবিজ্ঞানও পড়তে পারে। প্রথম কথা, এটা নিয়ে বিবৃতিতে কিছুই বলা নেই, আর বিবৃতির অনুমান করলেও এটা বেরোয় না, শুধু গণিতের কথা বলা হয়েছে, তো এটা রাইট হতে পারে, সেকেন্ড ওয়ান কিন্তু রাইট নয়। এখানে শুধুমাত্র অনুমান 1 এখানে প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা দেখো, বলছে কোনো কিছুতে যখন কম্পন হয় তখন শব্দ উৎপাদিত হয়। কম্পিত বস্তুর দ্বারা কি করে, আশপাশের মাধ্যমে কম্পনের সৃষ্টি হয়। অর্থাৎ একটা লোহার রড আছে, তাতে যদি তুমি হাতুড়ি দিয়ে মারো, তাহলে কী হবে, হাতুড়ি দিয়ে মারলে কী হবে, এর ওপর একটা শব্দের উৎপত্তি হবে। ঠিক আছে, এবং এই শব্দের উৎপত্তি কী হবে, এর সঙ্গে লাগোয়া, যদি এর সঙ্গে আরেকটা লোহার রড লাগোয়া থাকে, তার মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত হবে। ঠিক আছে, এবার এখানে বলছে মাধ্যম বলতে শুধু বায়ুকে বোঝানো হয়েছে। প্রথম কথা, এটা রং হচ্ছে। ঠিক আছে, কারণ এই যে লোহার রডটা তুমি এখানে দিয়েছো, এই মাথায় তুমি যদি শব্দ উৎপন্ন করো, এই মাথাতেও কিন্তু শব্দ যাচ্ছে, অর্থাৎ লোহার মধ্য দিয়েও কিন্তু শব্দ পরিবাহিত হতে পারে। সুতরাং মাধ্যম বলতে শুধু যে বায়ুকে বোঝানো হয়েছে তা কিন্তু নয়। তাছাড়া বিবৃতিতে কোথাও বায়ুর কথা বলা নেই। ফিজিক্স এবং বিবৃতি দুটোই যদি ধরো, উপসংহার 1 কেটে যাচ্ছে। নেক্সট বলছে শব্দ কম্পন দ্বারা উৎপন্ন হয়, এটা এখানেই লেখা আছে। কোনো কিছুতে যখন শব্দ হয় তখন কম্পন হয়, তখন শব্দ উৎপন্ন হয়। দেখো পরিষ্কার লেখা রয়েছে, কোনো কিছুতে যখন কম্পন হয় তখন শব্দ উৎপাদিত হয়, ফলে কম্পনের ফলে শব্দ উৎপাদিত হয়, এটা রাইট। তাহলে সেকেন্ড উপসংহার এখানে রাইট, কিন্তু বিবৃতির ক্ষেত্রে সেকেন্ড উপসংহার এখানে রাইট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরেরটায় চলো। আচ্ছা পরেরটা খুবই ভালো প্রশ্ন, বলেছে যে বিবৃতি বলছে আমাদের অফিসের 6ষ্ঠ তলায় অবস্থিত। অর্থাৎ আমাদের একটা অফিস আছে, 1, 2, 3, 4, 5টা, এ হচ্ছে 6টা, এই 6 তলাতে আমাদের অফিস অবস্থিত। ঠিক আছে, এবার বলছে যে যদি কোনো ভবনের 2টির বেশি তলা থাকে, অর্থাৎ 2-এর বেশি তলা থাকলেই, ঠিক আছে, বা 2-এর বেশি তোমাদের এখানে
থাকলেই কী হচ্ছে, তবে তাতে একটি লিফট থাকবে। অর্থাৎ যদি এখানে 2-এর বেশি তলা থাকে তাহলে তাতে লিফটের সুবিধা থাকবে। তো এখানে বলছে প্রথম থেকে শেষ তলা পর্যন্ত প্রতিটি তলায় একটি লিফটে পৌঁছানো যাবে। অবশ্যই, কারণ আমাদের যে বিল্ডিং সেটা 6 তলায়, আর 1-এর বেশি মানে 2-এর বেশি তলা থাকলেই তাতে লিফটের ব্যবস্থা আছে। এটা তো 6 তলা, ফলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লিফটে ওঠা যাবে। নেক্সট বলছে পঞ্চম তলায় লিফট নেই, এটা তো রং হয়ে যাচ্ছে, এটাই রাইট হচ্ছে। ঠিক আছে, অতএব শুধুমাত্র প্রথম সিদ্ধান্তই প্রযোজ্য। নেক্সট পয়েন্টটা চলো। আচ্ছা, পরের প্রশ্ন বলছে সব সাপ হচ্ছে বিষাক্ত। তো সব সাপ হচ্ছে বিষাক্ত। সাপের সার্কেল আমি বি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, মানে বিষাক্তর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। নেক্সট হচ্ছে সমস্ত বিষাক্ত সরীসৃপ। তো সমস্ত বি হচ্ছে সরীসৃপ। তো আমি একটা কাজ করি, সাপকে আমি এসপি বলে লিখি আর সরীসৃপকে আমি এস বলে লিখছি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, জাস্ট আমি পিঠে একটু ঠিক করে দিই। নেক্সট কি বলছে, সমস্ত সাপ হলো সরীসৃপ। উপসংহারে বলছি কি সমস্ত সাপ হলো সরীসৃপ, এইটা। তাহলে সমস্ত সাপ সরীসৃপ কিনা দেখে নিই। দেখো, সাপের সার্কেল হচ্ছে এটা, আর এটা পুরোটাই এসের সার্কেলের মধ্যে আছে, ফলে এটা রাইট হচ্ছে। কিছু সরীসৃপ হলো বিষাক্ত। তো দেখতে পাচ্ছ এই লাস্টের বড় সার্কেলটা হচ্ছে সরীসৃপের সার্কেল, আর তার একটা পার্ট বি দখল করে আছে, ফলে কিছু এস তো বি বটি, মানে কিছু সরীসৃপ তো বিষাক্ত বটি। ফলে এখানে কি হচ্ছে, দুটোই এখানে রাইট। ঠিক আছে, তো এটাও খাটবে না, এটাও খাটবে না, এটাও খাটবে না। 3টে একটা অপশান নিচে ছিল, সেখানে ছিল ওয়াই হচ্ছে রাইট। এখানে কী হবে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, বোথ আর কারেক্ট। আচ্ছা, নেক্সট পয়েন্টটা চলো। পয়েন্টটা কী বলেছে দেখো, কিছু পেঙ্গুইন হলো ময়ূর। কিছু পেঙ্গুইন হলো ময়ূর, তাহলে পেঙ্গুইনের কিছু অংশ ময়ূরের মধ্যে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সব ময়ূরই হলো সাপ। তো সব ময়ূর হলো কি, সাপ। এবার কি বলছে, কিছু পেঙ্গুইন হলো সাপ। দেখো, পেঙ্গুইনের এই অংশটা তো ময়ূর এবং সাপ উভয়ের মধ্যে আছে, ফলে এটা কারেক্ট হলো। নেক্সট হচ্ছে কোনো ময়ূরই পেঙ্গুইন নয়। দেখো, ময়ূরের কিছু অংশ তো পেঙ্গুইনের মধ্যেও আছে। ঠিক আছে, তো এখানে এটা কিন্তু রং হয়ে যাচ্ছে, মানে আমরা কি বলবো, শুধুমাত্র সিদ্ধান্ত 1 এখানে অনুসরণ করছে। বিবৃতি এবং সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি ভালো ক্লাস তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি। নেক্সট চলো পরেরটায়। তোমরা দেখতেই পেয়েছো যে আমি সমস্ত অপশানগুলোকে কিন্তু ঢেকে রাখছি। ঠিক আছে, তো আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা কিন্তু নিজের আগে ফার্স্ট ট্রাই করবে, ভিডিওটা পজ করে দেখবে আমার সঙ্গে মিলছে কিনা। কি বলছে মন্দারিন ওরিয়েন্টাল হোটেল। ঠিক আছে, একটা হোটেলের নাম মন্দারিন ওরিয়েন্টাল হোটেল। এখানে আরও একজন ভক্ত আছে, যার নাম কি, যিনি হচ্ছে অমিতাভ বচ্চন। তো এটি হোটেলের বিজ্ঞাপন, অর্থাৎ এই হোটেলটা একটা বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের হোটেলের নাম মন্দারিন ওরিয়েন্টাল হোটেল, এবং এই হোটেলের কিন্তু একজন বড় ভক্ত আছেন, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। এখানে বলছে মন্দারিন ওরিয়েন্টাল একটি ব্যয়বহুল হোটেল। দেখো, এখানে বিজ্ঞাপনে কোথাও বলা আছে, অনুমানে এখানে কোথাও বলা আছে নেই। এমনটা তো নয় যে অমিতাভ বচ্চন কেবলমাত্র ব্যয়বহুল হোটেলেরই ভক্ত হতে পারেন, সো এটা কেটে যাচ্ছে। নেক্সট হচ্ছে মন্দারিন ওরিয়েন্টালের মালিক হচ্ছেন অমিতাভ বচ্চন। দেখো, মন্দারিন ওরিয়েন্টাল হোটেলের মালিক অমিতাভ বচ্চন, এটা কি এই বিবৃতি থেকে কোথাও আমাদের মনে উৎপন্ন হচ্ছে? একদমই নয়, ফলে এটাও তোমাদের কেটে যাচ্ছে। ঠিক আছে, ফলে রাইট কী হচ্ছে, রাইট হচ্ছে তোমাদের এখানে কোনোটাই এখানে অন্তর্নিহিত নয়। আমি তোমাদের একটা কথা বলে দিই, অনেকেরই হয়তো গোলাচ্ছে বিবৃতি আর সিদ্ধান্ত। ঠিক আছে, এটা একটু বলে দিই, বিবৃতি আর সিদ্ধান্ত আর বিবৃতি আর অনুমান। ঠিক আছে, এই দুটো আলাদা জিনিস। বিবৃতি আর সিদ্ধান্ত কাকে বলা হয়? বিবৃতি আর সিদ্ধান্তের ক্ষেত্রে বিবৃতিতে যা থাকে তার বাইরে বেরোবে না, তার বাইরে বেরোলেই ভুল। ঠিক আছে, এটাকে বলা হয় বিবৃতি এবং সিদ্ধান্ত। বিবৃতি আর অনুমান হচ্ছে বিবৃতিটা যে কারণে বলা হচ্ছে, যা যা অনুমান করে বিবৃতিটাকে প্রকাশ করা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে অনুমান। অর্থাৎ বিবৃতির আগে অনুমান করা হবে এবং সেই অনুযায়ী বিবৃতিকে প্রেজেন্ট করা হবে। ঠিক আছে, এটা একটা অনুমান হয়। আর 2 হচ্ছে বিবৃতি থেকে ওই অনুমানটাকে বার করে আনতে হবে, যেটা তোমাদের অনুমান 1 এবং অনুমান 2তে তোমাদের দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ বিবৃতিটা যা যা ভেবে বলা হচ্ছে বা যা যা প্রকাশ করার জন্য বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের বিবৃতি। যেমন এখানে বলছে মন্দারিন ওরিয়েন্টাল হোটেল, তাহলে হোটেলের নাম মন্দারিন ওরিয়েন্টাল হোটেল। যিনি বিজ্ঞাপন দিচ্ছেন তিনি ডেফিনেটলি, যদি এখানে বলতো বিজ্ঞাপন দাতা মন্দারিন ওরিয়েন্টাল হোটেল নিজে, এটা আমরা কিন্তু বলতাম হ্যাঁ ইয়েস, এটা অনুমান সঠিক হতো, কারণ বিজ্ঞাপন কোনো হোটেল বা বাণিজ্যিক সংস্থা নিজেরাই করে। নেক্সট হচ্ছে মন্দারিন ওরিয়েন্টাল হোটেলের এখনও আরও একজন নতুন ভক্ত আছে, অর্থাৎ নতুন একজন ভক্ত হয়েছেন, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। এবার এখানে অনুমান বলছে মন্দারিন ওরিয়েন্টাল হোটেল একটা ব্যয়বহুল হোটেল। দেখো, ব্যয়বহুল হোটেলেই অমিতাভ বচ্চন একমাত্র যাবেন এমনটা নয়, হয়তো দেখা গেল ব্যয়বহুল নয়, অথচ তার খাদ্য, তার পরিষেবা
স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই, ক্লিন অনেক বেশি। তো অমিতাভ বচ্চনের পছন্দ হলো, উনি গিয়েছেন এবং ভালো লেগেছে ওনার, ফলে উনি ভক্ত হয়েছেন, এটাও হতে পারে। ঠিক আছে, তো এখানে অনুমানে কিন্তু এটা আসছে না, অর্থাৎ এই লাইনটা শুনে আমি কোথাও ব্যয়বহুল শব্দটার কথা আমার মাথায় আসছে না। নেক্সট হচ্ছে মন্দারিন ওরিয়েন্টাল হোটেলের মালিক হচ্ছে অমিতাভ বচ্চন, যেখানে পরিষ্কার বলা রয়েছে ভক্ত, সেখানে মালিক তো নয়, ডেফিনেটলি এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তো বিবৃতি ও অনুমান এইভাবে আমরা বার করি। নেক্সট চলো পরেরটা। আচ্ছা, নতুন একটা শিফট 28-11 শিফট। আজকে তোমাদের টোটাল 4টে শিফট করাচ্ছি আমি। ঠিক আছে, 28-11 শিফট এটা। তো এখানে কি বলা হচ্ছে দেখো, লেখা একটা মজা, এটা আমরা ভেন্ডাগ্রামস দিয়ে করতে পারি। লেখাকে বলা হচ্ছে মজা, তো লেখার পুরো সার্কেলটা মজার মধ্যে ইনক্লুড হচ্ছে। দেখো বলা নেই যে কিছু লেখা মজা বা সব লেখা মজা, তাহলে আমরা কেন ইনক্লুড করলাম লেখার পুরো সার্কেলটাকে মজার মধ্যে? এর কারণ বলা না থাকলে আমরা বাই ডিফল্ট পুরোটাকেই ধরে নেবো। ঠিক আছে, এটা ভেন্ডাগ্রামসের নিয়ম। নেক্সট হচ্ছে মজা বিরক্তিকর, অর্থাৎ এই মজাটা কি বিরক্তিকর। ঠিক আছে, আমি বি বলে এখানে ইনক্লুড করছি। এবার কি বলছে লেখা হলো বিরক্তিকর। দেখো লেখার পুরো সার্কেলটাই বি এর সার্কেলের মধ্যে ইনক্লুড আছে, ফলে এটা তো কারেক্ট। নেক্সট বলছে বিরক্তিকর হলো মজা। দেখো পুরো বিরক্তিকর কিন্তু মজা নয়, কারণ বিরক্তিকরের একটা পার্ট মজার মধ্যে আছে, কিন্তু মজার সার্কেলটা পুরো বিরক্তিকরকে কিন্তু ইনক্লুড করেনি, কারণ বিরক্তির এই পার্টগুলো, বিয়ের এই পার্টগুলো কিন্তু মজার সার্কেলের মধ্যে নেই। ফলে আমরা বলতে পারি বিরক্তিকর মজা নয়, পুরো বিরক্তিকর মজা নয়। কিন্তু এখানে আমার বাই ডিফল্ট পুরো লেখা না থাকলে আমরা ধরে নেবো পুরো বা সব। নেক্সট হচ্ছে লেখা বিরক্তিকর নয়। দেখো লেখা তো বিরক্তিকর, লেখার পুরো সার্কেলটা বিরক্তিকরের মধ্যে আছে, ফলে এটা রং হয়ে যাচ্ছে। ফলে এখানে কি হচ্ছে, 1 নম্বরটা এখানে কারেক্ট হচ্ছে। তা শুধুমাত্র উপসংহার 1 এখানে অনুসরণ করছে। নেক্সট পরেরটা চলো। পরেরটা বলছে 28-11। ডাক্তাররা বলেন যদি ক্রিয়েটিনিনের স্তর স্বাভাবিক মাত্রায় না আসে আমরা কয়েকদিনের মধ্যে ডায়ালিসিস করব। কিডনির ডায়ালিসিস করা হয় কেন? কারণ ক্রিয়েটিনিন বা অন্য যে সমস্ত পদার্থগুলো যেগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়া উচিত, বিলিরুবিন, বিলিভার্ডিন, সেগুলো যদি বেশি মাত্রায় শরীরে থাকে শরীরের ক্ষতি হয়। নেক্সট বলছে এর থেকে আমরা অনুমিতি কী পাচ্ছি? অনুমিতি মানে বলতে পারো যে অনুমান। ঠিক আছে, অনুমিতি মানে কি এখানে অনুমান। কী পাচ্ছি দেখো, বলছে রোগীর শরীরে ক্রিয়েটিনিনের যে স্তর পাওয়া গেছে তা আরও কম হওয়া উচিত। অবশ্যই স্বাভাবিক মাত্রায় না আসা মানে কি, যার ডায়ালিসিস হচ্ছে তার শরীরে ক্রিয়েটিনিনের স্তর স্বাভাবিক থেকে বেশি আছে, এটা তো রাইট হয়েই যাচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে যে ডাক্তাররা রোগীর ক্রিয়েটিনিন স্তর আপনি স্বাভাবিক অবস্থায় আসার জন্য কয়েকদিন সময় দিচ্ছেন। এটা ডেফিনেটলি ডাক্তাররা রোগীর ক্রিয়েটিনিন স্তর কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় আসার জন্য কয়েকদিন সময় দিচ্ছেন। অবশ্যই যদি ক্রিয়েটিনিনের স্তর স্বাভাবিকতা না আসে মানে কি, সময় দেওয়া হচ্ছে যে তার মধ্যে যদি না আসে তবে আমরা ডায়ালিসিস করবো। ফলে এখানে কী হবে, এখানে দুটোই কিন্তু নিখুঁত, দুটোই কিন্তু এখানে খাটছে। ঠিক আছে, দুটোই কিন্তু এখানে খাটছে। তোমাদের এই ক্ষেত্রে এখানে উত্তর ছিল শুধুমাত্র 2, এটা কিন্তু রং ছিল। এখানে দুটোই খাটছে, এটাই তোমাদের অ্যান্সার হবে। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, অনেকক্ষণ পরে পেলাম। এটা হচ্ছে তোমাদের ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন। কী বলেছে দেখো, বর্তমানে বাবা ও ছেলের বয়সের পার্থক্য হচ্ছে 21। বাবা এবং ছেলে সন বলে আমি লিখছি, তাদের বয়সের পার্থক্য কত? 21। তা বলেছে এই ইনফরমেশানটা দেওয়া আছে, আর তোমাদের বলা হয়েছে ছেলের বর্তমান বয়স কত। যদি বিবৃতি 1 দিয়ে এর উত্তর দেওয়া যায় তাহলে আমরা বলবো বিবৃতি 1 এর সঙ্গে যোগ করলে উত্তর দেওয়া যাচ্ছে। আর যদি বিবৃতি 2 দিয়ে উত্তর দেওয়া যায় তাহলে আমরা বলবো বিবৃতি 2 দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। যদি কোনোটা না দিয়ে উত্তর দেওয়া যায় তাহলে আমরা বলবো কোনোটা দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না। যদি দুটোকেই প্রয়োজন হয় বলবো বিবৃতি 1 এবং 2 দুটোই যথেষ্ট, মানে দুটোকেই প্রয়োজন একসাথে। ঠিক আছে, তো চলো আমরা করে নিই। বলছে 5 বছর পরে বাবা ও ছেলের বয়সের অনুপাত হবে 5:2। দেখো 5 বছর পরে বাবা ও ছেলের বয়সের অনুপাত হবে 5:2। আমি তোমাদের বলেছিলাম যে বয়সের পার্থক্য সব সময়ের জন্য কিন্তু কী থাকে, 1 থাকে। এখানে তোমাদের 3 ইউনিটের ভ্যালু যদি 21 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 7। তোমাদের বলে যে ছেলের বর্তমান বয়স কত, তাই 5 বছর পরে ছেলের বয়স কত ছিল? 2, 7 দুগুণে 14। তাহলে ছেলের বর্তমান বয়স কত হয়ে যাবে? এর থেকে 5 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো। অর্থাৎ এখানে তোমাদের বয়স কত হয়ে যাচ্ছে? 9 বছর তোমাদের বয়স হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার বার করতে পারছি। বিবৃতি 1 কিন্তু উত্তর দেওয়া যাচ্ছে, বিবৃতি 2 দেখে নিই উত্তর দেওয়া যাচ্ছে কি না। এই ইনফরমেশানটার সঙ্গে বিবৃতি 2কে অ্যাড করব। 5 বছর পরে বাবা ও ছেলের বয়সের যোগফল হচ্ছে 66 বছর। ঠিক আছে, 5 বছর পরে বাবা ও ছেলের বয়সের যোগফল কত বলেছে? 66 বছর। তো একটা জিনিস একটু ভালো করে দেখো যে 5 বছর পরে তাহলে বাবা প্লাস 5 প্লাস, তুমি দেখতে পাচ্ছ এখানে ছেলে প্লাস 5, এই দুটোর মধ্যে কত হচ্ছে তোমাদের? 66 হচ্ছে। তাহলে বাবা প্লাস এস, বি প্লাস এস, এর তোমাদের ভ্যালু কত আসছে?
5 আর 5 10, ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে তোমাদের হবে 56। তাহলে বাবা এবং ছেলের বয়সের যোগফল এখন হচ্ছে 56, আর বাবা এবং ছেলের বয়সের বিয়োগফল হচ্ছে 21। তুমি বলো এখান থেকে বাবা আর ছেলে দুজনের বয়সই বার করা যাবে ইজিলি, তাহলে এটা দিয়েও কিন্তু অ্যান্সার বার করা যাবে। ফলে আমরা দেখতে পাচ্ছি দুটো বিবৃতি এখানে আলাদা করে যথেষ্ট। তাহলে আমি কী বলবো, হয় বিবৃতি 1 নিতে পারো অথবা বিবৃতি 2, যে কোনো দুটো নিতে পারো, মানে যে কোনো দুটোর মধ্যে একটা নিতে পারো, তাতে কিন্তু এখানে উত্তর তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো পরেরটায় যাবো। আচ্ছা, এটাও তোমাদের বিবৃতি এবং ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন আসলে। তো ডাটা সাফিসিয়েন্সিতে কী বলছে বলো, মানে দেখো যে দ্বিতীয় শিফটে কতজন কর্মচারী আছে। তো বলছে মোট কর্মচারীর সংখ্যা হচ্ছে 30 জন। ঠিক আছে, মোট কর্মচারীর সংখ্যা হচ্ছে 30 জন। তাহলে এটা থেকে বোঝা যায় না যে দ্বিতীয় শিফটে কতজন কর্মচারী আছে, তো এটা তো গেল। নেক্সট বলছে মোট কর্মচারী সংখ্যার 1/3 প্রথম শিফটে কাজ করে। ঠিক আছে, মোট কর্মচারী সংখ্যার 1/3 প্রথম শিফটে কাজ করে। আচ্ছা, নেক্সট বলছে সব কর্মচারী একটি নির্দিষ্ট উট দিয়েছে। এটা থেকে কিছু বোঝা যায় না এবং এটা থেকেও কিছু বোঝা যায় না। কেন? কারণ কোথাও বলা নেই যে দুটোই শিফট আছে। এটা কি কোথাও বলা আছে যে দুটোই শিফট আছে? তাহলে আমরা বলতাম যে 1 নম্বর শিফটে যখন 1/3 করে, তখন 2 নম্বর শিফটে করবে 2/3, আর টোটাল হচ্ছে 30। সেখান থেকে আমরা বার করতে পারতাম যে দ্বিতীয় শিফটে কতজন কর্মচারী আছে। কিন্তু এখানে দুটোই শিফট আছে তা কিন্তু বলা কোথাও নেই। 3টে শিফটে থাকতে পারে, 4টে শিফটে থাকতে পারে। সুতরাং আমরা এখানে কোনোটা থেকেই অ্যান্সার বার করতে পারবো না। তো সবগুলো বিবৃতি যথেষ্ট নয়, এটা তোমাদের উত্তর বেরোবে। ঠিক আছে, নেক্সট চলো পরেরটায়। এখানে কি বলছে দেখো, বলছে স্কুলের পরে টিউশনে পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকাদেরকে অনুমোদন দেওয়া প্রয়োজন। এখানে বলছে হ্যাঁ, এটি শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত আয় করতে সহায়তা করবে। এটা তো প্রথম কথাই গেল কেটে। শিক্ষক শিক্ষিকারা যা আয় করেন সেটা যথেষ্ট তাদের জন্য। নেক্সট হচ্ছে না, এর ফলে স্কুলে শিক্ষাদানের মান হ্রাস পাবে। এটা তোমাদের রাইট। ঠিক আছে, কারণ শিক্ষক শিক্ষিকারা যখনই পড়াবেন এবং সেখানে যখন আয়ই মূল মাহাত্ম্য পাবে, তখন তারা চাইবে বেশি করে স্টুডেন্ট যেন তাদের কাছে আসে। ফলে তারা কোনো অসৎ উপায় উপার্জন মানে কী করতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন। ফলে কী হবে, এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে নাটাই বেশি এখানে যুক্তিগ্রাহ্য হচ্ছে। ফলে এখানে কী হবে, কেবলমাত্র যুক্তি 2 এখানে জোরালো, যুক্তি 1 কিন্তু নয়। নেক্সট পরেরটায় চলো। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে এম ও পি এর মধ্যে লম্বায় সবথেকে ছোটো কে? কী বলেছে, পি এর তুলনায় এম ছোটো, মানে পি, জাস্ট এ মিনিট, মানে পি এম এর তুলনায় বড়। নেক্সট বলছে পি এর তুলনায় ও লম্বা, অর্থাৎ ও পি এর তুলনায় লম্বা। ও কি, ও পি এর তুলনায় লম্বা। এবার এই দুটোকে যদি আমি যোগ করি, আমি কী পাচ্ছি, ও লম্বা পি এর তুলনায় আর পি লম্বা এম এর তুলনায়। এম সব থেকে ছোটো হচ্ছে, অর্থাৎ দুটোকে একসঙ্গে নিয়ে এলে কিন্তু আমরা কী করতে পারছি, অ্যান্সার বার করতে পারছি। ফলে বিবৃতি 1 এবং 2 একসঙ্গে যথেষ্ট। নেক্সট পরেরটা কী বলছে দেখো, এই কেকগুলি দারুণ খেতে হয়েছে, বারবুচির প্রশংসা করলেন অতিথি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি বলেছে, বলেছে সিদ্ধান্ত বলেছে অতিথির কেকগুলি পছন্দ হয়েছে। তো ডেফিনেটলি দারুণ খেতে হয়েছে মানে অবশ্যই তার পছন্দ হয়েছে। নেক্সট হচ্ছে বারবুচি সুস্বাদু কেক বানিয়েছেন, এটাও রাইট। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, দুটোই কিন্তু এখানে অনুসরণ করছে। ওকে, উভয় সিদ্ধান্তই এখানে অনুসরণ করছে, এটাই তোমাদের রাইট হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, পরের প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের কোডেড ইনইকুয়ালিটি বলতে পারো। ঠিক আছে, এটা তোমাদের কি কোডেড ইনইকুয়ালিটি, এটা আমি তোমাদের করাবো। কোডেড ইনইকুয়ালিটি পরীক্ষায় পড়ছে দেখতে পাচ্ছি, সো আমি তোমাদের করাবো। কি বলছে দেখো, বলছে পি অ্যাট দ্য রেট অফ কিউ। এই অ্যাট দ্য রেটের মানে কি, অ্যাট দ্য রেটের মানে হচ্ছে পি কিউ এর থেকে কী হচ্ছে বড় নয়, তার মানে পি কিউ এর থেকে ছোটো। তার মানে অ্যাট দ্য রেট অফের মানে হচ্ছে লেস দ্যান। ঠিক আছে, অর্থাৎ ছোটো। লেস দ্যান মানে কি ছোটো। নেক্সট হচ্ছে স্টার। স্টারের মিনিং কী আসছে, স্টারের মিনিং কী আসছে, পি কিউ এর চেয়ে বড় বা সমান, না বড় না সমান, মানে বড়ও নয় সমানও নয়, তাহলে বড়। আচ্ছা, এখানে ছোটো অথবা সমান। ঠিক আছে, এটা দেখো পি কিউ এর চেয়ে বড় নয় মানে কি, বড় নয় কিন্তু ছোটো হতে পারে, সমানও হতে পারে। তো অ্যাট দ্য রেট অফের মানে কি, লেস দ্যান অর ইকুয়াল টু হবে। আর স্টারের মানে হচ্ছে বড়ও নয় সমানও নয়, তার মানে ছোটোই হবে। নেক্সট হচ্ছে হ্যাশ। হ্যাশের মিনিং কী দিচ্ছে এখানে, পি কিউ এর চেয়ে ছোটো নয়, তাহলে পি কিউ এর থেকে ছোটো নয় তার মানে কি বড় অথবা সমান হতে পারে। নেক্সট পার্সেন্টেজ বলছে, এটা ব্যাংকে পড়ে এই ধরনের, এখানেও দিয়ে দিয়েছে। পি কিউ এর চেয়ে না বড় না ছোটো, তাহলে না বড় না ছোটো মানে কি, ছোটো নয় বড় নয় মানে কি ইকুয়াল টু হবে, ছোটো না বড় নয় মানে কি ইকুয়াল টু হবে। এবার এইগুলোকে তোমাদের এখানে সাজাতে হবে। তো অ্যাট দ্য রেট অফের মানে আমরা কী পেয়েছি, অ্যাট দ্য রেট অফের মানে পেয়েছি আমরা লেস দ্যান আর ইকুয়াল টু বি। তারপরে বি স্টার সি, স্টারের মানে আমরা কী পেয়েছি, লেস দ্যান সি। ডি স্টার হ্যাশ সি, তো ডি হ্যাজ সি এর মানে আমরা কী পেয়েছি, গ্রেটার দ্যান। আচ্ছা, ডি গ্রেটার দ্যান, তাই তো, তাহলে এইটা হবে। দেখো এখানে কী হলো, ডি
এইটা সি হবে, তাহলে সি তো এদিকে আছে, তাহলে উল্টে যাবে, সেই জন্য আমরা এখানে এইটা করলাম। ক্লিয়ার হচ্ছে? এবার আমরা এই সিদ্ধান্তগুলোকেও ডিকোড করব। এটাকে ডিকোড করলে আমরা এটা পেলাম, এটাকে ডিকোড করি, বলছে ডি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এ, তারপর কী পাচ্ছি আমরা এ লেস দ্যান ডি, তারপর আমরা কী পাচ্ছি এ ইকুয়াল টু ডি। ঠিক আছে, এই তোমাদের পাচ্ছি। চলো এবার আমরা এখানে আলোচনা করে নিই। দেখো এখানে একটা জিনিস যারা জানো না তাদের জন্য প্রবলেম হবে, আমি বলে দিই। যদি কোথাও মাঝখানে এই চিহ্নটা থাকে বা এই চিহ্নটা থাকে, তাহলে এই দুটো চিহ্নই প্রাধান্য পাবে। দুটো একসঙ্গে থাকলে কোনোটাই নয়, দুটো একসঙ্গে থাকলে দুটোই কেটে যাবে। দুটোর মধ্যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাই প্রাধান্য পাবে। কী বলছি বুঝতে পারছো না? চলো দেখা যাক। ডি থেকে এর দিকে যেতে বলেছে, ঠিক আছে, ডি থেকে এর দিকে। তার মানে যদি ডি থেকে এর দিকে পাই, মানে যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা এই চিহ্নটা পাচ্ছি। তার মানে ডি গ্রেটার দ্যান এ এটা আসছে। ঠিক আছে, কী আসছে? ডি গ্রেটার দ্যান এ আমাদের আসছে। তার মানে এইটা আমরা পেয়ে গেছি, এই দুটো এখানে অটোমেটিক্যালি কেটে যাবে। তো এটাই আমাদের রাইট হবে। ভালো করে বোঝো, ডি থেকে যখন আমরা এর দিকে যাচ্ছি, প্রথমটাতে তাই যেতে বলেছে, সবকটাতেই যেতে বলেছে ইনফ্যাক্ট। ডি থেকে যখন আমরা এর দিকে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি আমরা এই চিহ্নটাকে পাচ্ছি। তো মাঝখানে কোথাও লেস দ্যান অর গ্রেটার দ্যান পেলে, দুটোকে একসঙ্গে নয়, যে কোনো একটাকে পেলে সেটাই স্ট্যান্ড বাই থাকে, বাকিগুলো কেটে যায়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটাকে পাচ্ছি, তো ডি গ্রেটার দ্যান এ পাচ্ছি, ফলে এখানে 2 নম্বরটা খাটছে, বাকি সবকটাই এখানে কেটে যাবে। ক্লিয়ার হয়েছে? মানে এটাকে উল্টে লিখলে কী হয়, এইটা হয়, সেটাই দেখো এখানে রয়েছে। ঠিক আছে, এটা আমি করাবো, চিন্তা করার কারণে, এর বেসিকটা আমি তোমাদের করাইনি এখনও। ওকে, বাট এখানে যা বললাম সেটা দিয়েও যারা খুব দ্রুত বুঝতে পারে তারা কিন্তু অনায়াসে বুঝতে পারে যে আমি কী বলতে চাইছি। নেক্সট হলো পরেরটায়। আচ্ছা, এখানে দেখো কী বলা হয়েছে যে লায়লার কাছে 8 জোড়া মোজা আছে। এটা 4 নয়, এটা 8, কারণ বাকিগুলো দেখতে পাচ্ছি ইংরাজিতেই আছে, ফলে এটা 8ই হবে। লায়লার কাছে 8 জোড়া মোজা আছে। ঠিক আছে, তার কাছে সাদা মোজার কয়টি জোড়া আছে? ওকে, তো বলছে সেখানে 3 জোড়া নীল মোজা আছে। তাহলে 3 জোড়া যদি নীল থাকে তাহলে বাকি থাকলো 5 জোড়া, কারণ টোটাল তো 8 জোড়া। ঠিক আছে, বাকি থাকলো 5 জোড়া। বলছে মোজাগুলি 3টি পৃথক রঙের। ঠিক আছে, মোজাগুলি কি 3টি পৃথক রঙের, মানে 3 জোড়া যদি নীল থাকে তো বাকি 5 জোড়ার মধ্যে, ঠিক আছে, দুটি রঙের মোজা থাকতে পারে, বাকি 5 জোড়ার মধ্যে 2টি রঙের মোজা থাকতে পারে। অতএব এখানে কটা সাদা মোজার জোড়া আছে সেটা বলা সম্ভব নয়। ফলে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি বিবৃতি 1 এবং 2 একসাথেও কিন্তু অপর্যাপ্ত। ঠিক আছে, বা পর্যাপ্ত নয়, এটাই তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট পয়েন্টটা চলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে শিফট আছে সেটা এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টোটাল 4টি শিফটের প্রশ্ন কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিচে আছে PDF, ডাউনলোড করে নাও।